আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সিলেকশন টুল নিয়ে। আমরা জানি যে ইলাস্ট্রেটরের ভিতরে সিলেকশন টুল এবং আমি আগে যে দুটি টুল নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটি হলো হ্যান্ড টুল এবং অন্যটি হচ্ছে জুম টুল। এই তিনটি টুলের ব্যবহার ইলাস্ট্রেটরে অত্যন্ত বেশি, এজন্য এই তিনটি টুল সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা থাকতে হবে। তো চলুন দেখি যে আমরা কিভাবে ইলাস্ট্রেটরে সিলেকশন টুল ব্যবহার করতে পারি। সিলেকশন টুলের ব্যবহার 10। ফ্রি রিসাইজ। আমরা রিসাইজ করব। তো আমরা দুটি বিষয় দেখলাম। একটি হলো আমরা কিভাবে সিলেক্ট এবং ডিসিলেক্ট করলাম এবং আমরা কিভাবে মুভ করলাম, কপি করলাম, স্ট্রেট করলাম। এখন আমরা দেখব যে এই টুলটির মাধ্যমে কিভাবে আমরা রিসাইজ করব। সেক্ষেত্রে আমরা আবারও একটি রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নেই। এঁকে নিয়ে এটিকে আমরা রিসাইজ করতে পারি। সিলেকশন টুলটিকে অ্যাক্টিভ করে নেই। সিলেকশন টুল অ্যাক্টিভ করে নিলাম। এটিকে আমরা মুভ করতে পারি, আবার এটিকে আমরা শিফট ধরে অল্টার ধরে স্ট্রেট কপিও করতে পারি। এখন আমরা দেখব যে কীভাবে আমরা রিসাইজ করতে পারি। আমরা এখানে ধরে এটিকে বড় করতে পারি, ছোট করতে পারি, এখান থেকে এটিকে ছোট করতে পারি, এখান থেকে এটিকে বড় করতে পারি, এই জায়গা থেকে ধরে মাউস ধরে রেখে এটিকে বড় ছোট যা খুশি তাই করতে পারি। এটি হলো ফ্রি রিসাইজ, অর্থাৎ আপনি যে কোনো দিক থেকে যে কোনোভাবে এটিকে ছোট বড় করতে পারেন। যখন আমি এই বাউন্ডিং বক্সে আমার কার্সার নিয়ে আসলাম, সাথে সাথে এরকম দুই অ্যারো বিশিষ্ট একটি আইকন ধারণ করবে। এই অবস্থায় আপনি একে ফ্রি রিসাইজ করতে পারেন শুধুমাত্র মাউস দিয়ে। এরপর আমরা দেখি রিসাইজ প্রপোর্শনালি। প্রপোর্শনালি বলতে আনুপাতিক হারে যদি আমরা রিসাইজ করতে চাই আমাদেরকে শিফট চেপে ধরতে হবে। আমি একটি রেক্ট্যাঙ্গেল টুল এভাবে এঁকে নিলাম। ধরুন এটি আপনার একটি ছবি। এর ভিতরে আমি আবার এখানে যে ইলিপস টুল রয়েছে এখান থেকে একটি এভাবে বৃত্ত এঁকে নিলাম। ধরুন এটি একটি ছবি হতে যাচ্ছে। নিচে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে এম প্রেস করে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিয়েছি আমি। এভাবে মনে করি এটি আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি। আমি এখন আবার সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে নিই। ডিসিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করি। এই পাসপোর্ট সাইজের ছবিটি আপনি ধরলেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখন এটিকে যদি আমি ফ্রি রিসাইজ করি, এভাবে করি, তাহলে তো এই যে মাথাটি দেখা যায়, মাথাটি তো এইভাবে চেপে যাবে বা বডি চেপে যাবে। সেক্ষেত্রে আমরা কি করি, আমি আন্ডো করি, কন্ট্রোল জেড চেপে আন্ডো করলাম। আমরা আনুপাতিক হারে আমাদের ছবিগুলো বড় করতে চাই বা ছোট করতে চাই, অর্থাৎ এই কর্নার থেকে এমনভাবে আমি বড় করতে চাই যাতে এই দিকে লম্বা অনুযায়ী যেন এভাবে চওড়াটা যেন লম্বা অনুযায়ী হয়, অথবা লম্বাটা যেন চওড়া অনুযায়ী বড় হয় বা ছোট হয়। সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরব। আমি সবগুলো একত্রে সিলেক্ট করলাম এবং এই কর্নারে যখন ডাবল অ্যারো আইকন বিশিষ্ট একটি আইকন দেখা যাচ্ছে, এই অবস্থায় আমি কম্পিউটার থেকে শিফট চেপে ধরে যদি আমরা এটিকে বাড়াই, তাহলে দেখুন আমি কিন্তু আইকন নিচে নিয়ে আসছি, কিন্তু সে কিন্তু নিচে যাচ্ছে না, সে বড় হচ্ছে প্রপোর্শনালি। এই যে আমি এদিকে নিয়ে আসলেও সে কিন্তু প্রপোর্শনালি বড় হচ্ছে, এদিকে নিয়ে আসলেও সে কিন্তু এভাবে হচ্ছে না। শিফট চেপে ধরার কারণে এই যে দেখুন আমি যখনই শিফট চেপে ধরছি সে প্রপোর্শন হয়ে যাচ্ছে। আর শিফট যদি আমি ছেড়ে দিই তাহলে সে কি হচ্ছে, ফ্রি রিসাইজ হচ্ছে। তা আমি ফ্রি রিসাইজ করবো না, আমি এটিকে শিফট চেপে ধরে আমি একটি ছবিকে যেভাবে বড় করতে হয় প্রপোর্শনালি, আমি সেভাবে বড় করলাম। এখন আমি মাউস ছেড়ে দিলাম, শিফটও ছেড়ে দিলাম। তো মোট কথা হলো, প্রপোর্শনালি যদি আপনি বড় ছোট করতে চান তাহলে শিফট চেপে ধরে এভাবে আপনি বড় ছোট করতে পারেন। নিজেরা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন ততই বিষয়গুলো ভালো আয়ত্ত করতে পারবেন, এবং বেশি বেশি প্র্যাকটিস করা খুবই জরুরি, কারণ এই টুলটির ব্যবহার রয়েছে আমাদের অনেক বেশি। যত বেশি এবং যত আমরা মনে রাখতে পারবো ব্যবহারগুলো, ততই আমাদের কাজ গতিশীল হবে এবং ফাস্ট হবে আর কি। এবারে দেখি সিলেকশন টুলের ব্যবহার 12, রিসাইজ বোথ সাইডস। অর্থাৎ এখানে শুধু অল্টার লেখা রয়েছে, এখানে আমরা আবার এম চাপ দিয়ে একটি রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নেই এবং আমরা ভি প্রেস করে, কিবোর্ড থেকে ভি প্রেস করে আমাদের
সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিই। এটিকে আমরা একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, মুভ করি। এবার আমরা দেখব যে রিসাইজ বোথ সাইডস। আমরা এতক্ষণ দেখলাম যে কিভাবে ফ্রি রিসাইজ করতে হয় এবং কিভাবে প্রপোর্শনালি রিসাইজ করতে হয়। এখন যদি বিষয়টা এমন হয় যে আমি এটিকে সমানভাবে দুই দিকে বাড়াতে চাচ্ছি, এদিকেও যতটুকু বাড়বে এদিকেও ততটুকু বাড়াতে চাচ্ছি, একদিকে বাড়াতে চাচ্ছি না। অর্থাৎ এমন হতে পারে যে আমি একটি ফ্রেম দিব, এটির পিছনে একটি ফ্রেম দিব, ফ্রেমটিকে আমি সমানভাবে বাড়াবো। সেক্ষেত্রে আমি এটাকে কপি করি, এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এডিট, কপি, পেস্ট ইন ফ্রন্ট। এখন ঠিক এর সামনে আরেকটি কপি হয়েছে, আমি এখান থেকে অন্য একটি কালার করে দেই এবং আমি এখন এটিকে ধরি, ধরে আমি এই যে নিচে কিন্তু একটি অংশ রয়েছে, আনডু করলাম। তো আমি এখন অল্টার ধরি, অল্টার চেপে ধরে, এখানে লেখা রয়েছে অল্টার, অর্থাৎ দুই সাইড থেকে শুধু কমবে বাড়বে। অল্টার চেপে ধরি এবং এই দেখুন দুই দিক থেকে কিন্তু সে কমছে। ছেড়ে দেই, এই যে নিচে যেটি ছিল সেটা কিন্তু নিচে রয়ে গেছে। আমি যেখান থেকে কপি এবং পেস্ট ইন ফ্রন্ট করলাম, এই ফ্রন্ট করার কারণে এইটি তৈরি হয়েছিল এবং আমি কালার চেঞ্জ করার কারণে এই কালার হয়েছে। এবং আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আমি চাচ্ছি যে এই নিচের এটি ফ্রেম আকারে থাকবে এবং এটি প্রপোর্শনালি দুই সাইড থেকে বড় ছোট হবে আর কি। তাহলে আমি চাচ্ছি যে এরকম একটি ডিজাইন করার জন্য দুই সাইডে সমান জায়গা থাকবে, এরকম হবে। আবার যদি চাই যে এটা পরে নিচে হতে পারে, সেজন্য আমরা এভাবে করতে পারি, অর্থাৎ অল্টার চেপে ধরে আমি এটিকে দুই দিকে এভাবে বাড়াতে কমাতে পারি। এমন একটি ডিজাইন যদি আমি আশা করি তাহলে এভাবে আমরা ছেড়ে দিতে পারি। আবার যদি চাই যে অল্টার চেপে ধরে এরকম একটি ডিজাইন করব, এরকম হতে পারে। আবার যদি আপনি একটু বাড়াতে চান বাড়াতে পারেন। মোট কথা হলো দুই দিক থেকে যদি আপনি বোথ সাইড থেকে কমাতে বাড়াতে চান তাহলে আপনাকে অল্টার ধরতে হবে। এরপর আমরা দেখি সিলেকশন টুলের ব্যবহার 13, প্রপোর্শনালি ফ্রম সেন্টার। আমরা এম কিতে চাপ দিয়ে এরকম একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নেই। প্রপোর্শনালি ফ্রম সেন্টার এ কথাটার অর্থ হলো যে আমি এটিকে বাড়াবো বা কমাবো, চারদিক থেকেই আমি কমাবো, চারদিক থেকেই বাড়াবো এবং সেটা প্রপোর্শনালি হবে এবং সেটা সেন্টার থেকে হবে। অর্থাৎ বিষয়টি আগের মতনই। যদি এমন হয় যে আমরা একটা কপি করি, এডিট, কপি এবং এডিট থেকে আবারও পেস্ট ইন ফ্রন্ট, ফ্রন্টে অন্য একটি অবজেক্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। আমরা এখানে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেই আপনাদের সুবিধার জন্য, বোঝার জন্য। এবার আমি অল্টার এবং শিফট একবারে চেপে ধরি। এর আগে কিন্তু আমরা শুধু অল্টার চেপে ধরেছিলাম, এজন্য দুই দিক থেকে সে কমছিল এবং বাড়ছিল, দুই দিক থেকে। এখন আমরা অল্টার এবং শিফট দুটি কি একবারে ধরে এভাবে এক কর্নার থেকে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখা যাবে আমরা কিন্তু মাউসও ছাড়িনি, কিবোর্ডও ছাড়িনি। এখন ছেড়ে দেই, তাহলে দেখা গেল যে চারদিক থেকে আনুপাতিক হারে এসে সেন্টারের দিকে মানে কেন্দ্রীভূত হলো, ছোট হলো। এখন আমরা আবার আমাদের সিলেকশন টুলটি অ্যাক্টিভ করে নেই। অ্যাক্টিভ করার পরে আবারও যদি আমরা শিফট কি এবং অল্টার কি একবার যদি ভাবে চেপে আবার বড় করি তাহলে সে বড় হয়ে যাবে। অর্থাৎ চারদিক থেকে একসাথে বড় হবে, একসাথে ছোট হবে। এটিকেও আমরা যদি চাই ভাবে বড় করতে, চারদিক থেকে বড় হবে। আবার যদি আগে আমরা যেটি দেখিয়েছিলাম শুধু অল্টার ধরে যদি আমরা এভাবে ছোট বড় করি তাহলে দুই দিক থেকে ছোট বড় হবে, অল্টার ধরে দুই দিক থেকে ছোট বড় হবে, এবং যদি অল্টার এবং শিফট ধরি তাহলে সব দিক থেকেই আনুপাতিক হারে বড় হতে থাকবে বা ছোট হতে থাকবে। এবার দেখি সিলেকশন টুলের ব্যবহার 14, রোটেট অবজেক্ট। আমরা আবারও একটি এরকম রেক্ট্যাঙ্গেল টুল এঁকে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডিং বক্সের এখানে যখন কার্সার আসে তখন দুই অ্যারো, দুই দিকে দুটি অ্যারো বিশিষ্ট আইকন যেমন ধারণ করে, তেমনি এই কর্নারে যখন আসে এখানে কিন্তু দুই রকম আইকন ধারণ করে। একটা হচ্ছে এই যে দুই কর্নার বিশিষ্ট আইকন,
আরেকটি হচ্ছে একটু উপরে নিলে, বাইরে নিলে একটা অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলের মাথায় দুটি অ্যারো থাকে, আর এটা কিন্তু হয় স্ট্রেইট। এখানে মাঝখানে যে লাইনটা এটা স্ট্রেট থাকে, এখানে মাঝখানের লাইনটি কিন্তু বেন্ড হয়ে যায়। এই বেন্ড অবস্থায় যদি আপনি এটিকে ড্র্যাগ করেন, অর্থাৎ আমি মাউসের বাম পাশটা চেপে ধরলাম এবং নিচের দিকে আস্তে আস্তে নিয়ে আসতেছি, এটি ঘুরছে, তাহলে দেখা যাচ্ছে যে এই টুলের মাধ্যমে এটি রোটেটও করা যায়। সিলেকশন টুলে থাকা অবস্থায়, এই যে সিলেকশন টুলে থাকা অবস্থায় রোটেট করা যায়। সিলেকশন টুল অ্যাক্টিভ রয়েছে, এই অবস্থায় এটাকে রোটেট করা যায়। আবার দেখা গেল যে এখানে আমি অল্টার চেপে ধরে একটি কপি করলাম, কপি করার পরে সিলেকশন টুলই আমি সিলেকশন করা অবস্থায় রয়েছি, সিলেকশন টুল অ্যাক্টিভ রয়েছে, এই অবস্থায় আপনি চাইলে এটিকে আবার রোটেট করতে পারবেন। আমরা দুটিকে সিলেক্ট করি ড্র্যাগ করে এবং কম্পিউটারের ডিলিট বাটন থেকে ডিলিট করে দেই। এরপরে আমরা আরেকটি এরকম বর্গক্ষেত্র আঁকি। শিফট চেপে ধরলে এটি বর্গক্ষেত্র হবে, আর শিফট চেপে না ধরলে আয়তাকার হবে, যে কোনো সাইজের হবে। শিফট চেপে ধরলে এটি বর্গাকার হবে। এখন যদি আমি আমার সিলেকশন টুল অ্যাক্টিভ করি, সিলেকশন টুল অ্যাক্টিভ করা অবস্থায় যদি আমি আবারও শিফট চেপে ধরি, তাহলে এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ফ্রিজ হয়ে যাবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি ঘুরতে থাকবে। আর যদি শিফট ছেড়ে দেই, তাহলে যে কোনো অ্যাঙ্গেলে, এই যে 12 ডিগ্রি 12.09 ডিগ্রি দেখা যাচ্ছে। তো যাই হোক, মোট কথা হলো এই সিলেকশন টুলের মাধ্যমে এটি রোটেট করা যায়। এবারে দেখি সিলেকশন টুলের ব্যবহার 15, আনগ্রুপ অ্যান্ড মুভ। আমরা আবারও এরকম গ্রুপ এবং আনগ্রুপের ধারণা ক্ষেত্রে আমাদের থাকতে হবে। গ্রুপ এবং আনগ্রুপ হলো এরকম, গ্রুপ এবং আনগ্রুপের ধারণাটি হলো যে এখানে একটা আর্টবোর্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বেশ কতগুলো ড্রয়িং রয়েছে। এটি গ্রুপ করা। এই গ্রুপ করার কারণে আমি যে কোনো একটি জায়গা সিলেক্ট করে একে মুভ করতে পারছি, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ড্রয়িং একসাথে করা রয়েছে। এখানেও ঠিক তাই, অনেকগুলো ড্রয়িং একসাথে করা রয়েছে, কিন্তু গ্রুপ করার কারণে এটি একসাথে সবাই মুভ করছে। এবং এটি জরুরি গ্রুপ করা, কারণ গ্রুপ না করলে এই যে লেখা, এবার আমি এটাকে একটু আনগ্রুপ করে দেখাই। আনগ্রুপ করার জন্য কমান্ড শিফট জি চাপটা আনগ্রুপ হয়ে যায়, অথবা এখানে রাইট বাটনে যদি ক্লিক করি আবার আনগ্রুপ হলো। এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে আনগ্রুপ অপশন আসবে, আনগ্রুপ হয়ে যাবে, এবং দেখুন এই যে আনগ্রুপ হয়ে গেল। আবার এরা গ্রুপ অবস্থায় রয়েছে। এখানে যদি আবার আমি আনগ্রুপ করি, তাহলে এরাও আনগ্রুপ হয়ে যাবে। এই যে লেখা আনগ্রুপ হয়ে গেল, আনগ্রুপ হয়ে গেল, এগুলো আবার গ্রুপ অবস্থায় রয়েছে। এটাকে যদি আমরা আবারও আনগ্রুপ করি, তাহলে এগুলো আনগ্রুপ হয়ে যাবে। তো যাই হোক, গ্রুপ এবং আনগ্রুপ আমাদের প্রায়ই কাজে লাগে, কারণ আমাদের অনেকগুলো অবজেক্টকে মিলে যখন আমরা একটা পরিপূর্ণ একটি ম্যাটার তৈরি করি বা বিষয়বস্তু তৈরি করি, তখন এগুলোকে গ্রুপ করতে হয়। আবার আনগ্রুপ করে মাঝে মধ্যে কোনো লেখার বা কোনো অবজেক্টের কোনো পরিবর্তন সাধন করতে হয়, তখন আবার আনগ্রুপ করে নিতে হয়। গ্রুপ আনগ্রুপের ক্লাস পরবর্তীতে বিস্তারিত থাকবে। আপাতত এতটুকু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বললাম যে গ্রুপ এবং আনগ্রুপ কেন করতে হয়। আমি আন্ডো করছি, আন্ডো করে আগের অবস্থায় চলে যাচ্ছি। এখানে আমরা সিলেকশন টুলের মাধ্যমে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো যে একটি জিনিস গ্রুপ করা রয়েছে, এই গ্রুপটাকে ভেঙে সব আনগ্রুপ হয়ে যাবে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, এটি গ্রুপ অবস্থায় রয়েছে, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এর কোনো একটি অংশ যেটাকে আমরা মুভ করতে পারবো, অর্থাৎ আনগ্রুপ হয়ে যাবে। আবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে এটি এবার আনগ্রুপ হয়ে যাবে। এখানে যদি ডাবল ক্লিক করি, এটি এবার আনগ্রুপ হয়ে যাবে। এখানে যদি আবার ডাবল ক্লিক করি, এটি এবার আনগ্রুপ হয়ে যাবে। এবং এখন যদি আমি সিলেক্ট করি, দেখুন যে শুধু এই যেগুলো আমি আনগ্রুপ করলাম এইগুলো সিলেক্ট হবে। আমি সিলেক্ট করলাম, অন্যগুলো কিন্তু কিছুই সিলেক্ট হচ্ছে না। তো এখন আমি এবার কম্পিউটার কিবোর্ড থেকে একেবারে বাম পাশে উপরে যে কি রয়েছে স্কেপ যদি আমি প্রেস করি, তাহলে আবার সব কিন্তু এই যে গ্রুপ অবস্থায় রয়েছে। আমি এই জিনিসটাকে যদি চাই যে আমি দ্য বেস্ট বার্গার এর কালার চেঞ্জ করব,
সেক্ষেত্রে আমি এভাবে আনগ্রুপ করে আবার এটাকে আবার ডাবল ক্লিক করে আনগ্রুপ করে এর কালারটি ফর এক্সাম্পল এভাবে চেঞ্জ করতে চাচ্ছি। এই দুটিকে সিলেক্ট করে শিফট ধরে এটিকেও সিলেক্ট করে আমি কালারটি চেঞ্জ করতে চাচ্ছি, অথবা টোটালি ব্ল্যাক করে দিতে চাচ্ছি। এরপর আমি স্কেপে চাপ দিলাম, তাহলে কি হলো, তার আবার গ্রুপ হয়ে গেল। কিন্তু যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, এই ব্ল্যাক সব মিলে গেল, ভালো লাগলো না। এজন্য আমরা কি করব, এই দুটো সিলেক্ট করে আমরা হোয়াইট করে দিতে পারি। স্কেপে চাপ দিই, এই ব্যাকগ্রাউন্ড কালার এটা ফুটে উঠেছে। দেখালাম যে আপনারা কিভাবে ডাবল ক্লিক করে করে আনগ্রুপের কাজটি করে নিতে পারেন। এছাড়াও রাইট বাটনে চাপ দিলেও আনগ্রুপ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে আবার এটিকে গ্রুপ করে দিতে হবে। এখন আর অটোমেটিক সে গ্রুপ হবে না। এখন কি করতে হবে, আবার ধরে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিতে হবে, অথবা কম্পিউটার থেকে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিতে হবে। আর সিলেকশন টুল থেকে আমরা এই সুবিধাটি সহজে নিতে পারি যে আমরা ডাবল ক্লিক করে করে যেখানে যতটুকু কাজ আছে সেই কাজটুকু আমরা সম্পাদন করে আবার স্কেপে চাপ দিলে আমাদের আর গ্রুপ করার ঝামেলা নেই, এটা গ্রুপ হয়েই থাকবে। আশা রাখি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল আজকের ক্লাস। আপনারা দীর্ঘ সময় ধরে যারা এই ক্লাসটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।